বিদ্যুৎ আর মৌলি এবার নোংরা প্ল্যান করে বাণীকে মেরে ফেলার প্ল্যান করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণী বলতে লাগলো, মা আমাকে তো কোর্টে যেতে হবে। লয়ার ফোন করেছে যে ওনাকে একটা জোরালো প্রমাণ পেয়েছে, কেসটা অন্যদিকে ঘুরে যেতে পারে, তোমরা একটু মাম্মামের খেয়াল রাখবে। এদিকে মাম্মাম একজোড়া জুতো নিয়ে কিছু একটা করার চেষ্টা করে। তখন বাণী বলতে লাগলো, মাম্মাম তুমি এটা কি করছো, কি করছো? সাথী তখন বলতে লাগলো, আমার মনে হচ্ছে ও আমাদেরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, দেখি না ও কি করে। এইদিকে দেখা যায় বাণীর পক্ষে সেই লয়ার কোর্টে যাওয়ার জন্য যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তখন ছদ্মবেশে বিদ্যুৎ, মৌলি, নয়নতারা দেবী গাড়ি করে ওকে গাড়ি চাপা দেওয়ার প্ল্যান করতে থাকে। বিদ্যুৎ বারবার বলতে লাগলো, ম্যাডাম এইভাবে গাড়ি চাপা দিলে পরে তো আমরা ফেসে যাবো, এটা কোর্ট চত্বর। কিন্তু মৌলি কোনো কথাই শুনে না। মৌলি আর নয়নতারা বলতে লাগলো, আমি কি বলছি সেটা শুনতে পাচ্ছ না? ওকে গাড়ি চাপা দাও, কিচ্ছু হবে না, গাড়িটা স্পিড বাড়াও, স্পিড বাড়াও। তখন বিদ্যুৎ বলতে লাগলো, এবার তাহলে তো আমি একজন ক্রিমিনাল হয়ে যাব, খুনি হয়ে যাব। কিন্তু মৌলি আর নয়নতারার কথা রাখতে গাড়ির স্পিড বাড়িয়ে পিছন থেকে সজোরে ধাক্কা মারে সেই বাণীর লয়ারকে। আর সাথে সাথে উনি মাটিতে লুটিয়ে পড়ে, ওনার হাতে থাকা সমস্ত প্রমাণ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তখনই বিদ্যুৎ ভয় পেয়ে যায়। বিদ্যুৎ তখন বলতে লাগলো, এবার কি হবে? আমরা কি তাহলে এবার ধরা পড়ে যাব? নয়নতারা দেবী তখন বলতে লাগলো, এ নয়নতারা কোনো কাজ প্রমাণ রেখে করে না। এদিকে রাস্তায় যখন উনি পড়ে যান, তখন আশেপাশের মানুষরা ছুটে আসছে ওনার কাছে। আর সেই মুহূর্তে নয়নতারারই একজন লোক সেখানে অন্ধের ছদ্মবেশে পৌঁছে যায়। নয়নতারা তখন বিদ্যুৎকে বলতে লাগলো, দেখো দেখো এবার কি হচ্ছে সেটা দেখতে থাকো। ওই ছদ্মবেশে অন্ধ মহিলাটা সেখানে গিয়ে সে লয়ারের সমস্ত ডকুমেন্টসগুলি সেখান থেকে আস্তে আস্তে উঠিয়ে নিতে থাকে। তখনই বিদ্যুৎ বলতে লাগলো, এটা এটা কি করছেন ম্যাডাম? ম্যাডাম তখন বলতে লাগলো, আরে দেখো না কি হতে চলেছে। তারপর সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে ও চলে আসে সেখানে। নয়নতারা তখন বলতে লাগলো, এবার বুঝতে পেরেছো কি করেছি? কোনো প্রমাণ নয়নতারা দেবী রাখে না। মৌলি তখন বলতে লাগলো, শুনো গ্র্যান্ডমা, তোমাকে একটা কথা আমি বলে রাখি, যাই কিছু হয়ে যাক না কেন অনুরোধের যাতে শাস্তি না হয়। আমি অনুরুদ্রকে ছাড়া বাঁচবো না, আমি অনুরুদ্রকে ভালোবাসি। তখন নয়নতারা বলতে লাগলো, আরে বুঝি তো পাগলি, তবে ওকেও তো বুঝতে হবে যে ও তোকে বিয়ে না করে ওই ডাকাত রানীকে বিয়ে করার ফলটা তো ওকে বুঝতে দিতে হবে। মৌলি তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে। এদিকে নয়নতারা হাসতে থাকে, অন্যদিকে বিদ্যুৎ পুরোটাই রীতিমতো চমকে যার। বলতে লাগলো, আপনি আপনি এসবের ব্যবস্থা করেছেন? নয়নতারা তখন বলতে লাগলো, হ্যাঁ। নয়নতারা সব সময় এমন কাজ করে যেটাতে কোনো প্রমাণ থাকে না। মৌলি তখন বলতে লাগলো, এবার কি করবে গ্র্যান্ডমম? তখনই নয়নতারা বলতে লাগলো, আমি না কালকে এসে এখানে দেখে গেছি, এখানে কোনো সিসিটিভি ফুটেজ ক্যামেরা নেই, আমরা ধরাও পড়বো না। বুঝতে পারছো? এবার দেখো না ডাকাত রানী কি করে অনিরুদ্ধকে বাঁচায়। কোনো প্রমাণ তো সে আর কোর্টে হাজির করতে পারবে না। আর তারপরে দেখো কি হয়। এইদিকে বানি তখন বাড়িতে বলতে লাগলো, মাম্মাম তুমি দুটো জুতো দুই কালার কেন করেছো? কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি দুই কালারের দুটো জুতো পরে কেউ এসেছিল? তখন সাথী বলতে লাগলো, আমারও মনে হচ্ছে কেউ এসেছিল আমাদেরকে, ও কিছু একটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু ও তো বলতে পারছে না। মানে তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে মাসিমণি, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। আমাদেরকে তো লয়ার ফোন করেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। যে প্রমাণটা ও পেয়েছে সেই প্রমাণটা দিয়ে নাকি আজকে কেসের মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এরপরে ওরা সবাই চলে আসে কোর্টে, কিন্তু বাণীর পক্ষের লয়ার তখনও এসে পৌঁছায়নি। বাণী তখন বলতে লাগলো, কি ব্যাপার, উনি কেন এখনো আসছেন না? এ বলে বারবার ফোন করতে থাকেন, কিন্তু ফোনটা কি রিং হয়ে যাচ্ছে, কিছুতেই ফোনটা রিসিভ করছে না। এদিকে তো নয়নতারা দেবী আর মৌলি খুব খুশি, ওরা হাসতে থাকে আর বলতে লাগলো, দেখো না এবার এবার আজকে কি হয়। অন্যদিকে তখনই বাণীর কাছে ফোন আসে আর বলতে লাগলো, উনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন, হ্যাঁ হাসপাতালে আইসিইউতে আছে। এই কথা শোনার সাথে সাথে বাণী তখন বলতে লাগলো, এটা অসম্ভব, এটা হতে পারে না। সাথী তখন বলতে লাগলো, কি হয়েছে? ঈশানীও তখন বলতে লাগলো, বাণী কি হয়েছে, কোনো খারাপ কিছু? বাণী তখন বলতে লাগলো, লয়ারকে নাকি অ্যাক্সিডেন্ট করছে, উনি নাকি আইসিইউতে আছেন। তখনই নকুল বলতে লাগলো, কিছু একটা তো করতে হবে বাণী, এবার কি করবে? যে কোনো প্রকারে আমাদেরকে জজ সাহেবের কাছ থেকে সময় চাইতে হবে, না হলে কেসটা আজকে লড়বে কি? এদিকে অনুরুদ্র বাণীর এমন অবস্থা থেকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে? বাণী কোনো কথাই বলে না। জজ সাহেব আসার পরে বাণী তখন জজ সাহেবকে সমস্ত কথাটা খুলে বলে আর সময় চায়, কিন্তু জজ সাহেব তখন বলতে লাগলো, কি বলছেন আপনি এসব? কিন্তু বিদ্যুতের পক্ষে সে লয়ার বলতে লাগলো, এটা একটা মিথ্যে কেস। ওরা মিথ্যে কথা বলছে, ওরা কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি, তো সেই জন্য এই মিথ্যে এটা সাজিয়েছে। এভাবে তো মিথ্যে দিয়ে কেস জেতা যায় না। জজ সাহেব তখন বলতে লাগলো, শুনুন আপনার লয়ার আজকে আসুক আর না আসুক, কোর্টের তো একটা সময় আছে নির্ধারিত, তাই আমি আজকে এই কোর্টের
রায় ঘোষণা করব। যা শুনে বানি তখন বলতে লাগলো, জজ সাহেব আপনি দয়া করে আমাদেরকে এইটুকু সময় দিন। জজ সাহেব তখন বলতে লাগলো, অন্য কেউ যদি কেসটা লড়তে পারে তাহলে? তাহলে হয়তো অ কিছু করা যাবে। বানি তখন বলতে লাগলো, আমি লড়বো। এদিকে নয়নতারা হাসতে থাকে আর বলতে লাগলো, দেখ না, এই ডাকাত রানী পাইপ পর্যন্ত পড়ে, ও নাকি লড়বে। তখন অনিরুদ্র বলতে লাগলো, বানি তুমি বুঝতে পারছো না কেন? এখানে লড়া মানে কিন্তু অনেক কঠিন ব্যাপার, সেটা কি তুমি পারবে? মানে তখন বলতে লাগলো, তাহলে আপনি লড়ুন, আপনি আপনার কেসটা লড়ুন। আমার তো 5 পর্যন্ত পড়ালেখা, কিন্তু আপনি তো অনেক পড়ালেখা করছেন, আপনি পারবেন না। আপনি আমার জন্য, মামামের জন্য আপনাকে পারতে হবে। যারা এই অন্যায়টা করেছে তারা ছাড়া পেয়ে যাবে আর আপনি নির্দোষ হয়েও শাস্তি পাবেন। আপনার মাম্মাম আপনাকে ছাড়া বাঁচবে না। আপনি কি সেটা বুঝতে পারছেন না? তখন অনিরুদ্ধের মাম্মামের কথা মনে পড়ে যায়। বানি বারবার বলতে লাগলো, আপনাকে লড়তে হবে, আপনার কেসটা আপনিই লড়বেন। এদিকে ভয় পেতে থাকে তখন মৌলি আর নয়নতারা। তখনই অনিরুদ্র বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, আমি লড়বো। তখন ঈশানীও বলতে লাগলো, কিছু একটা করো অনিরুদ্র, না হলে তো কিছুতেই সমস্যার সমাধান হবে না। এদিকে অনিরুদ্র তখন জজ সাহেবের কাছে বলতে লাগলো, আমার কেসটা আমি লড়বো জজ সাহেব। জজ সাহেব তখন অনুমতি দেয় আর বলতে লাগলো, ঠিক আছে। এরপরে পুলিশকে বলতে লাগলো অনিরুদ্রকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে বানি খুব কান্নাকাটি করে আর বানি বলতে লাগলো, যে কোনো প্রকারে আমাদেরকে মিস্টার চ্যাটার্জিকে নির্দোষ প্রমাণ করতে হবে, না হলে আমার মাম্মাম বাঁচবে না, আমার মাম্মাম মরে যাবে। এই বলে হাত জোর করে কান্না করতে থাকে বানি। অনিরুদ্র তখন বলতে লাগলো, বানি তুমি একদম চিন্তা করো না, আমি বলছি তো। তারপরে অনিরুদ্রকে জানায় যে মৌলি ম্যাডামের কাছে একটা নাম্বার থেকে অনেকবার ফোন এসেছিল আর সেই নাম্বারটা ট্রেস করে জানতে পেরে গেছে তার উকিল, সেই জন্য তাকে অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে। তখনই অনিরুদ্ধ বুদ্ধিটা শিখিয়ে দেয় যে ওই নাম্বারটা তার বন্ধুর কাছে নিয়ে গিয়ে ট্রেস করতে। মানে তখন বলতে লাগলো, আর যন্ত্রটাকে আমাদেরকে যে কোনো প্রকারে কুয়াশাকে ফলো করতে হবে, কুয়াশাকে ফলো করলে আমরা বিদ্যুতের কাছে পৌঁছে যাব। এই বলে কুয়াশাকে ফলো করতে থাকে। আর এক পর্যায়ে কুয়াশা একটা গোডাউনে চলে যায় আর ওরাও পিছন পিছন চলে যায়। সেখানে গিয়ে কুয়াশা একজনের সাথে কথা বলে। তখন বাণীদের সন্দেহ আর বলতে লাগলো, আমার মনে হচ্ছে এটাই বিদ্যুৎ, বিদ্যুৎ আছে ভিতরে। তারপর কুয়াশা বেরিয়ে গেলে ওরা ভিতরে ঢুকে পড়ে। আর কুয়াশা যে কথাটা বলেছিল সেই কথাটা বললে বিদ্যুৎ বাইরে বেরিয়ে আসে। বিদ্যুৎকে দেখে তখন বানি বলতে লাগলো, কি ভেবেছ লুকিয়ে পার পেয়ে যাবে? আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আজকে তোমাকে এখান থেকে ধরে নিয়ে যাব। এদিকে এটা যে কুয়াশা, বিদ্যুৎ, এমনকি মৌলির পাতা ফাঁদ, সেটা বানি জানতো না। আর বানি তখন বলতে লাগলো, ও অন্তরা দিদি ধরে নিয়ে এসো, ওকে বাঁধবো, ওকে আজকে টানতে টানতে এখান থেকে নিয়ে যাব। এই বলে বিদ্যুতের হাতগুলি বেঁধে ফেলে। বিদ্যুৎ তখন বলতে লাগলো, এমন কোনো জেল তৈরি হয়নি যে বিদ্যুৎকে আটকে রাখতে পারবে। এবার দেখো না বানি, আসল খেলাটা শুরু হবে। এই কথা বলার সাথে সাথে পিছন থেকে এসে মৌলি আর সেই কুয়াশা মিলে বানির মাথায় এতটা জোরে আঘাত করে বানি আর অন্তরা তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর মৌলি তখন হাসতে থাকে আর নয়নতারা তখন বলতে লাগলো, ডাকাত রানী ভেবেছিল বিদ্যুৎকে ধরে নিয়ে গিয়ে প্রমাণ করে দেবে সবটা, কিন্তু সেটা কিছুতে করতে পারবে না। বিদ্যুৎ তখন বলতে লাগলো, এক্ষুনি আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন মৌলি বলতে লাগলো, হ্যাঁ বিদ্যুৎ, এক্ষুনি এখান থেকে পালাও, না হলে ওই ডাকাত রানীর হাত থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে অজ্ঞান হয়ে পড়ে থাকে বানি আর অন্তরা। অন্যদিকে মৌলি ই সে নয়নতারা দেবী বিদ্যুৎকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সেই ফাঁদে পা দিয়ে বানি সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে। বানিকে কি তাহলে এবার উদ্ধার করে নিয়ে যেতে পারবে সেই আর্য, না বানি সেখানেই পড়ে থাকবে? বন্ধুরা, তেমনটাই হতে চলেছে আগামী পর্বে। আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে।